পাওয়ার মসফেট, এইটা রিলেটেড তোমাদের কার কি কোশ্চেন আছে? আমি কোশ্চেন গুলো একটু শুনতে যাচ্ছি। একটা হচ্ছে আমি পারফরমেন্স টেস্ট দেখলে অবশ্যই বুঝতে পারবো যে তোমরা কতটুকু বুঝছো, এটা মোটামুটি একটা আইডিয়া হবে। তারপরেও তোমাদের কাছে একটু শুনতে চাই যে কোনো মিসিং কিছু আছে কিনা যেটা তোমরা বুঝো নাই। স্যার, হ্যাঁ, স্যার বলো। ওই সেকেন্ডারি ব্রেকডাউন ইস্যুটা স্যার একটু যদি আরেকবার একটু বলতেন। ব্রেকডাউন আচ্ছা, আর কোনো ইস্যু? আমরা তাহলে সেকেন্ডারি ব্রেকডাউনের স্লাইডটাতে চলে যাই, যেখানে সেকেন্ডারি ব্রেকডাউন বোঝানো হচ্ছে। আমি আশা করি তোমাদের বিজেটি পার্টটা মনে আছে, যে যেখানে সেকেন্ডারি ব্রেকডাউন বলে একটা বিষয় ছিল। কেন সেকেন্ডারি ব্রেকডাউন ছিল? কারণ এটা বাইপোলার জাংশন ট্রানজিস্টর ছিল। সো হোল এবং ইলেকট্রন দুটোই আসলে কারেন্ট যখন আমি কাউন্ট করি, হোল এবং ইলেকট্রন দুটাকে আমি কাউন্ট করতাম, দুটো ক্যারিয়ার কি, এবং দুটোই কন্ট্রিবিউট করতেছিল। তো এখন আমরা যখন মসফেটে চলে আসলাম, মসফেট আসলে যেমন এন চ্যানেল মসফেট যদি হয়, এন চ্যানেল মসফেটে ক্যারিয়ার হিসেবে কাউন্ট করবা তুমি শুধুমাত্র ইলেকট্রনকে, কিন্তু হোলকে কাউন্ট করবা না। ওকে, সো যদি আমি কাউন্ট না করি, তার মানে এখানে কোনো রিকম্বিনেশনের বিষয় নাই। তাহলে ইলেকট্রনের যখন ফ্লোটা করবে, তখন কি ঘটে? ইলেকট্রন ফ্লো করলো, ধরে নাও তোমার আই স্কোয়ার আর লস, এখানেও বিজেপির মতো এখানেও আই স্কোয়ার আর লস ধরে নাও, এটা হবেই। কারণ একটা রেজিস্ট্যান্স থাকবে, ড্রেন এবং সোর্সের মাঝে একটা পুরো ডিভাইসটা লেয়ারে লেয়ারে রেজিস্ট্যান্স থাকবে, তো আই স্কোয়ার আর লস হবে, হিট প্রডিউস হবে, কোনো সন্দেহ নেই। হিট যখন প্রডিউস হলো, হিট প্রডিউস হওয়ার পরে কি হচ্ছে? কিছু বন্ড আমি ধরে নিলাম ভেঙে গেল, যেহেতু এনাফ থার্মাল এনার্জি তারা পাচ্ছে, কাজে কিছু বন্ড ভেঙে গেল। যখন বন্ড গুলো ভেঙে যায়, বন্ড ভেঙে যাওয়ার পরে ইলেকট্রন এবং ক্যারিয়ার গুলো ফ্লোটা, ইলেকট্রন এবং হোলের ফ্লোটা কেমন হয় যখন বন্ড ভেঙে যায়? স্বাভাবিকভাবে সেটা হয় র্যান্ডম। ওকে, তো আমরা এই র্যান্ডম ফ্লোটা এখানে দেখাচ্ছি, যে র্যান্ডম মুভমেন্ট অফ ইলেকট্রনস, ইলেকট্রন গুলো ছুটাছুটি করে বিভিন্ন ডিরেকশনে, ছুটাছুটি করে যখন বন্ডটা ভেঙে যায় সেই সময়টাতে। খুব ডিরেক্টেড ফ্লো থাকে না আসলে, এই বন্ড ভাঙার কারণে যে ফ্লোটা, সেটা ডিরেক্টেড ফ্লো হয় না। আচ্ছা, কিন্তু আমার আসলে কাউন্ট করতে হবে শুধুমাত্র ডিরেক্টেড ফ্লোটা। ডিরেক্টেড ফ্লো কোনটা? ওই যে সোর্স থেকে ড্রেন পর্যন্ত যে ফ্লোটা চ্যানেল হয়ে, সেই ফ্লোটা আমায় কাউন্ট করতে হবে, ওইটাই আসলে কারেন্ট। অন্য কোনো কিছু আসলে এখানে কারেন্ট না, অন্য কোনো কিছু কারেন্ট হিসেবে কাউন্ট হবে না, থাকবে না, কোনো অন্য কোনো কম্পোনেন্ট থাকবে না। আচ্ছা, ইলেকট্রন যখন এরকম ছুটোছুটি করে তখন অবস্থাটা কি দাঁড়ায়? আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে চাচ্ছিলাম, যে ধরে নাও তুমি একটা প্যাসেজ দিয়ে হেঁটে যাচ্ছ, যেটা আমাদের ক্লাস খোলা থাকলে হয়, ভার্সিটি যখন খোলা থাকে, ধরো আমরা কেউ একজন প্যাসেজ দিয়ে হেঁটে যাচ্ছি, সেই সময় প্যাসেজের মধ্যে কোনো একটা ক্যাওয়াজ তৈরি হলো, ধরে নাও খুব ছোটাছুটি শুরু হয়ে গেল কোনো একটা কারণে, তো মানে যারা ছিল প্যাসেজের মধ্যে, 15-20 জন মানুষ ছিল, তারা একটু ছোটাছুটি শুরু করলো। স্বাভাবিকভাবে এই প্যাসেজের এই, ধরো ডিপার্টমেন্টের সাইড থেকে তুমি যদি ওই ল্যাবের সাইডটাতে যেতে যাও, ক্লাসরুম গুলোর সামনে দিয়ে, এই সময় যদি ক্লাসরুম গুলোর সামনে সবাই ছুটোছুটি করতে থাকে, তোমার যেই আহ, মানে যেই স্পিডে তুমি আসলে আগে যাচ্ছিলা, স্বাভাবিকভাবে তুমি সেই স্পিডে যেতে পারবে না, তোমার স্পিডটা একটু স্লো হয়ে যাবে। কারণ তোমাকে একটু সতর্কভাবে যেতে হবে, কেউ তোমাকে দেখে ধাক্কা মারতে পারে, ধাক্কা মারলে তুমি একটু সরে যাবা, তোমার স্পিড খানিকটা বিঘ্নিত হবে, তুমি আবার হাঁটা শুরু করবা। সো এই পুরো বিষয়টাকে আমি এখন ইলেকট্রন দিয়ে রিপ্লেস করি। ইলেকট্রন গুলো খুব ছোটাছুটি করতেছে, আর ইন দ্য মিন টাইম সোর্স থেকে ড্রেনের দিকে এই যে একটা রেড মার্ক করা যে ইলেকট্রনের ফ্লো, এটা আমি দেখাচ্ছি। সো এই যে রেড মার্ক করা ইলেকট্রনের ফ্লোটা, এটা কি হবে? কিছুটা হলেও ডিস্টার্ব হবে, কিছু ইলেকট্রন এসে এখানে আঘাত করবে, ক্যারিয়ার কিছু কমে যাবে, কিছু একটা এই পাশে একটা ইলেকট্রন, যেমন এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনের সঙ্গে যখন রিপেল হবে, তখন এটা এই ইলেকট্রনটা এই পাথ থেকে সরে যাবে। এই পাথ থেকে তার মানে বেশ কিছু ইলেকট্রন সরে গেল। সো এন্ড অফ দা হোল পাথ তুমি যখন ইলেকট্রন কাউন্ট করবা, দেখা যাবে যে থার্মাল এজিটেশনের জন্য যে ইলেকট্রন গুলো আসছিল, তারা ওই ডিরেক্টেড ফ্লো এর যে মানে ইলেকট্রন গুলো ছিল, তাদের সংখ্যা কিছুটা হলেও কমাই দিচ্ছে। ডিরেক্টেড ফ্লোতে ইলেকট্রনের সংখ্যাটা কমে যাচ্ছে। যদি ইলেকট্রনের সংখ্যাটা কমে যায়, তার মানে কি, আগে তোমার যে আই ছিল, তুমি যেভাবে আই স্কোয়ার আর লস কাউন্ট করতেছো, তো আগে যে আইডিএস টা ছিল, সেই আইটা কিন্তু এখন কমে যাবে আগের তুলনায়, কারণ তুমি ইলেকট্রনটা কমে গেছে, কিছু কলিশন হয়েছে, কলিশন হয় কিছু ইলেকট্রন এই পাথ থেকে সরে গেছে, সো আইটা একটু কমে গেছে, তার মানে আই স্কোয়ার আর যে লসটা, সেটাও কিন্তু আগের তুলনায় কম হবে। সো প্রথম যে আই স্কোয়ার লস দিয়ে আমি হিসাব শুরু করছিলাম, যে হ্যাঁ হিট প্রডিউস হলো, হিট প্রডিউস হওয়ার পরে থার্মাল এজিটেশনের কারণে কিছু বন্ড ভেঙে গেল, কিছু ইলেকট্রন বের হয়ে আসলো, নতুন ইলেকট্রন গুলো ডিরেক্টেড ইলেকট্রনের ফ্লোটাকে বাধা দেয়, এবং ফলাফল যেটা হয় যে ডিরেক্টেড ইলেকট্রনের পরিমাণটা কমে যায়। কমে যাওয়া মানে হচ্ছে আইটা কমে যাওয়া। সো পরবর্তী হিটটা আরো কমে যাবে। কাজেই আগে যেটা বিজেপিতে আমরা দেখে আসছি, যে হিটটা কন্টিনিউসলি বেড়ে যাচ্ছিল এবং ইভেন্চুয়ালি একটা হট স্পট তৈরি করতেছিল, এখানে কিন্তু ব্যাপারটা তা না, এখানে হিটটা কন্টিনিউসলি কমতে থাকবে। তার মানে হচ্ছে এখানে সেকেন্ডারি ব্রেকডাউনের কোনো চান্সই নেই। তো এই কারণে বলা হচ্ছে যে এখানে সেকেন্ডারি ব্রেকডাউনের কোনো লাইন আমরা এখানে ড্র করি নাই সেফ অপারেটিং এরিয়া ড্র করার সময়, এবং সেকেন্ডারি ব্রেকডাউন বলে কোনো কিছু এখানে ঘটবেও না, কারণ এখানে ওই হিটটা অ্যাকুমুলেটেড হয় না, হিটটা আসলে দেখা যায় কন্টিনিউসলি কমতে থাকে। তো এটাই বলা হচ্ছে আর কি, যে সেকেন্ডারি ব্রেকডাউন বলে এখানে কোনো বিষয় নেই। আমি রেকর্ডে চাপ দিইনি, রেকর্ড দিই। আচ্ছা,
সাদিক, কোশ্চেনের উত্তর পেয়েছো কি? জি স্যার বুঝতে পেরেছি স্যার। Okay. আমরা তাহলে এখানে চলে আসি। আমরা লাস্ট যে স্লাইডটাতে ছিলাম সেটা হচ্ছে পাওয়ার বিজেটি এবং পাওয়ার মসফেটের মধ্যে কম্পেয়ার করলাম, এবং কম্পেয়ার করার পরে কিছু বেনিফিট পেলাম বিজেটি, কিছু বেনিফিট পেলাম মসফেটের। সো বিজেটি বেনিফিট যেটা ছিল সেটা হচ্ছে এরকম যে বিজেটি যেহেতু বাইপোলার জাংশন ট্রানজিস্টর, কাজেই তুমি যদি দেখো যে এর এমিটার এবং কালেক্টরের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা যখন সে কন্ডাকশনে যায়, সুইচটা যখন অন করা হয় সেই সময় কন্ডাকশন লসটা কম হয়, মানে ভিসিটা খুবই সামান্য 0.2 ভোল্টের মতো। ভাইরাস তুমি যদি মসফেটের দিকে তাকাও, মসফেটে কিন্তু ভিডিএস যেটা, ভিডিএসটা কিন্তু অত কম না। ভিডিএস কিন্তু সার্টেন একটা ভ্যালু আছে, 1 ভোল্ট বা তারও খানিকটা বেশি। তার মানে কন্ডাকশন লসটা কিন্তু এখানে কিছুটা বেশি হবে মসফেটের ক্ষেত্রে। হ্যাঁ, কাজে কন্ডাকশন লসের ক্ষেত্রে মানে সুইচটা যখন অন থাকবে আমরা চাই যে ভোল্টেজ ড্রপটা আসলে মিনিমাম হোক বা লসটা মিনিমাম হোক। এই ব্যাপারে দেখা যাচ্ছে বিজেটি উইনার। হ্যাঁ, কিন্তু সমস্যাটা বিজেটির অন্য জায়গাতে মানে হচ্ছে সুইচিং লসে দেখা যায় যে বিজেটিতে সুইচিং ট্রানজিশনটা বেশ দীর্ঘ সময় জুড়ে ঘটে যে আইসিটা ফুল ভ্যালুতে যেতে অথবা আইসিটা পুরোপুরি জিরোতে যেতে বেশ খানিকটা সময় লাগে। সেই কারণে সুইচিং ট্রানজিশনটা বেশ দীর্ঘ, এবং সুইচিং ট্রানজিশন দীর্ঘ হওয়াতে সুইচিং লসটাও বেড়ে যায়। বিশেষ করে তুমি যদি হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করো, মানে খুব ফ্রিকোয়েন্ট যদি সুইচিং হয়, অন অফ যদি খুব ফ্রিকোয়েন্টলি হয়, সেই ক্ষেত্রে এই প্রবলেমটা আরো বেশি। সো হাই ফ্রিকোয়েন্সিতে বিজেটি সুইচিং লস হবে অনেক হাই। আচ্ছা, তাহলে মসফেটের অবস্থাটা কোথায়? মসফেটের অবস্থা যেটা দেখা যায় যে সুইচিং লসটা অনেক কম। অনেক কম মানে কতটা কম? দেখা যাচ্ছে এই যে ট্রানজিশনটা যখন হচ্ছে সুইচিং লসটা অনেক কম, খুব অল্প সময় ট্রানজিশন হয়, খুব অল্প সময় সে অন থেকে অফ হয় বা অফ থেকে অন হয়। ওকে, এবং এই অল্প সময় হওয়ার মূল কারণ হচ্ছে যে এটা আসলে ভোল্টেজ ড্রিভেন ডিভাইস। সো ভোল্টেজ ড্রিভেন ডিভাইস হলে কনস্ট্যান্ট ভোল্টেজ পাওয়াটা সহজ, ডাইভার্স সার্কিট তৈরি করা সহজ, এবং যেহেতু তোমার ভোল্টেজ লেভেলটা চট করে চেঞ্জ হয়ে যায়, মানে চ্যানেল ফর্ম হওয়া মানে হচ্ছে কারেন্ট ফ্লো করা শুরু করা। চ্যানেল কখন ফর্ম হয়? যখন তুমি সাফিসিয়েন্ট থ্রেশহোল্ড ভোল্টেজের উপরে একটা ভোল্টেজ গেট অ্যাপ্লাই করো তখন। সেই কারণে মসফেটের ক্ষেত্রে সুইচিং ট্রানজিশনের সময় কম, এবং সেই কারণে সুইচিং লসও কম। সো হাই ফ্রিকোয়েন্সি সুইচিং এর ক্ষেত্রে দেখা যাবে মসফেট একটা উইনার। আর একটা বিষয় হচ্ছে মসফেট যেহেতু ইনপুট ইম্পিডেন্সটা ইনফিনিটি। কেন ইনফিনিটি? কারণ মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, গেট যেটা এখানে ইনপুট টার্মিনাল, গেটের পরেই একটা অক্সাইড লেয়ার। সো গেটের পরে যদি অক্সাইড লেয়ার থাকে তার মানে কি আসলে থিওরিটিক্যালি কোনো গেট কারেন্ট ফ্লো কিন্তু এখানে নাই। তার মানে ইনপুট ইম্পিডেন্স হচ্ছে ইনফিনিটি। সো এটা একটা বড় বেনিফিট যে এখানে কোনো লোডিং এফেক্ট থাকবে না। যদি ইনপুটে কারেন্ট যুক্ত তখন ইনপুট কারেন্টের উপর নির্ভর করে সাপ্লাই ভোল্টেজটা যেটা কিনা তুমি গেটে পাচ্ছিলা সেটা ভিন্ন হতো। কিন্তু এখন সেরকম হচ্ছে না, সাপ্লাই ভোল্টেজ যেটা তুমি সোর্স থেকে দিচ্ছ সেটাই তুমি গেটে পাও। হ্যাঁ, কোনো লোডিং এফেক্ট এখানে নাই, এবং সে কারণে যেটা বলা হচ্ছে যে মসফেটের ড্রাইভার সার্কিটটা সহজ, ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি, এবং মসফেটের এই ইনপুট ফিচারটার কারণে সুইচিং লসটাও কম। আচ্ছা, তাহলে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে মসফেটের ইনপুট ফিচারটা ভালো, আর বিজেটির আউটপুট ফিচারটা ভালো। মানে হচ্ছে যখন অন হয় তখন আউটপুটের যে ভোল্টেজ ড্রপটা সেটা অনেক কম এবং লসটাও কম। একটা কাজ করি তাহলে, বিজেটির এই অ্যাডভান্টেজটা এবং মসফেটের এই অ্যাডভান্টেজ এই দুটোকে কম্বাইন করে একটা নতুন ডিভাইস তৈরি করি, এবং সেই ডিভাইসের নাম আমরা দেই আইজিবিটি। এবং আইজিবিটি মানে হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। ইনসুলেটেড গেট কথাটা আসছে হচ্ছে আইজি ফেট থেকে। আইজি ফেট কি জিনিস? আইজি ফেট আর কিছুই না, আইজি ফেট হচ্ছে মসফেট, ইনসুলেটেড গেট ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, দ্য আদার ওয়ে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। সেখান থেকে চলে আসছে আইজি শব্দটুকু, আইজি লেটার দুটো। আর বিজেটি আসছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর থেকে। সো বাইপোলার ট্রানজিস্টর, দ্যাট মিনস আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স চাচ্ছি হচ্ছে নর্মাল বিজেটির মতো। মানে যখন এটা অন হয়ে যাবে তার একটা ভোল্টেজ ড্রপটা হবে খুবই সামান্য। সো পাওয়ার লসটাও কম হবে। কন্ডাকশন অবস্থাতে কন্ডাকশন যখন করবে সুইচটা, তখন তার একটা ভোল্টেজ ড্রপটা বা পাওয়ার লসটা কম হবে। আচ্ছা, তো এটা ইনশিওর করার জন্য আমরা যেটা করলাম যে আমরা একটা স্ট্রাকচার ড্র করলাম, স্ট্রাকচার তৈরি করলাম। এই হচ্ছে আমাদের সেই স্ট্রাকচারটাতে আমরা যদি একটু দেখি একটা সিমিলারিটি পাই পাওয়ার মসফেটের সঙ্গে। আমরা একটা কাজ করি, চট করে পাওয়ার মসফেটটা একটু দেখে আসি। পাওয়ার মসফেটের ইনার স্ট্রাকচারটা দেখতে কেমন ছিল? এটা ছিল আমাদের পাওয়ার মসফেটের ইনার স্ট্রাকচার। দেখি একটু বেটার পাওয়া যায় কিনা। এই যে এটা, একটু ইনার স্ট্রাকচারটা খেয়াল করো। এখানে একটা সোর্স টার্মিনাল দেখতে পাচ্ছি, একটা সোর্স, একটা ড্রেন, এবং কন্ট্রোল পারপাজে একটা গেট। ওকে, আচ্ছা, লেয়ার গুলো একটু দেখো তো, সোর্সের সঙ্গে কে কানেক্টেড? সোর্সের সঙ্গে কানেক্টেড হচ্ছে এন প্লাস, তারপরেই হচ্ছে পি লেয়ার, তারপরে এন মাইনাস, তারপরে এন প্লাস। ওকে, সো এই স্ট্রাকচারটা একটু মাথায় রাখো যে একদম সোর্সে হচ্ছে এন প্লাস। ওকে, গেট তো অবভিয়াসলি তার নিচে ঠিক সিলিকন ডাইঅক্সাইড ইনসুলেটিং লেয়ার, তারপরে হচ্ছে পি লেয়ার, তারপরে কন্টিনিউয়াসলি এন, সেটা এন মাইনাস হতে পারে, এন প্লাস হতে পারে।
ওকে, সো এটা হচ্ছে গোটা স্ট্রাকচারটা। আমরা কি করবো এখন জানো, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই স্ট্রাকচারটাই রাখবো, তবে সামান্য একটু চেঞ্জ হবে। সেটা হচ্ছে এখানে একটা বাড়তি লেয়ার অ্যাড করব, ড্রেনের আগে একটা বাড়তি লেয়ার অ্যাড করব, এবং এই লেয়ারটা হচ্ছে পি প্লাস। ওকে, শুধুমাত্র এই লেয়ারটা অ্যাড করার মাধ্যমে আমি এই মসফেটটাকে কনভার্ট করব হচ্ছে আইজিবিটি তে। ওকে, সো আইজিবিটি তে যাওয়া যাক। আমরা আইজিবিটির স্ট্রাকচারটা এবার একটু দেখবো। সরি, অনেক কিছু চলে গেছি। এই যে আইজিবিটি স্ট্রাকচার দেখো খেয়াল করে, ঠিক আগের মতো আমি এই টার্মিনাল গুলোর নামটা বড় করে লিখে দিই। এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে গেট, তারপরে হচ্ছে এখানে হচ্ছে এমিটার, অবলিক সোর্স, আর একদম নিচের টার্মিনালটা হচ্ছে কালেক্টর, অবলিক ড্রেন। খেয়াল করো, আমরা কিন্তু এমিটারও বলতে পারি, সোর্সও বলতে পারি, হ্যাঁ, আবার একই সঙ্গে কালেক্টর বলতে পারি অথবা ড্রেন বলতে পারি। তো নামগুলো মনে রাখা খুব সহজ এইভাবে, যে আমরা যখন চিন্তা করবো এমিটার, এমিটার ইমিটস হোয়াট? এমিটার ইমিটস ইলেকট্রনস। ওকে, সো এটা একটা সোর্স অফ ইলেকট্রন হিসেবে কাজ করে, সে কারণে এমিটার আর সোর্স আসলে একই টার্মিনাল। আর কালেক্টর কি করে? কালেক্টর আসলে ইলেকট্রন গুলোকে কালেক্ট করে, অথবা ইলেকট্রনস ড্রেইন থ্রু কালেক্টর। ওকে, সেই কারণে তার নাম হচ্ছে কালেক্টর অথবা ড্রেইন। কাজেই আইজিবিটির ক্ষেত্রে তুমি এমিটার, কালেক্টর এই টার্মিনোলজি গুলো যেমন অ্যাপ্লাই করতে পারো, ঠিক একইভাবে সোর্স, ড্রেন এই টার্মিনোলজি গুলো অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনোটা তুমি অ্যাপ্লাই করতে পারো, দে আর অল দ্য সেম। ওকে, তবে কন্ট্রোল টার্মিনালটা সবসময় গেট। ওকে, এবার স্ট্রাকচারে আসা যাক। স্ট্রাকচারে যেটা বললাম যে আমরা কি করলাম, আমাদের সোর্স টার্মিনাল যেটা, এই যে এটা হচ্ছে সোর্স, খেয়াল করো এই যে এই ডায়াগ্রামে এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে সোর্স বা এমিটার, এটা হচ্ছে কালেক্টর। ওকে, আর এই হচ্ছে দুপাশে গেট। আচ্ছা, তাহলে কি দেখতে পাচ্ছি গেটের ঠিক নিচে সিলিকন ডাইঅক্সাইড, এই যে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, এটা কোনো সমস্যা নেই, এখানেও সিলিকন ডাইঅক্সাইড লেয়ার এই জায়গাটাতে। ওকে, আচ্ছা, এরপরে এই যে এন প্লাস লেয়ার, সোর্সের সঙ্গে কানেক্টেড হচ্ছে এন প্লাস লেয়ার, এই যে এন প্লাস, এন প্লাস, তারপরে কি ছিল? তারপরে ছিল পি, পি আছে, তারপরে এন মাইনাস ছিল, এন প্লাস ছিল, এবং সর্বশেষ যেটা বললাম যে যেটা করে আমি এটাকে আইজিবিটি তে কনভার্ট করলাম পাওয়ার মসফেট কে, সেটা হচ্ছে পি প্লাস, একটা এডিশনাল লেয়ার, পি প্লাস লেয়ার। ওকে, সো দিস বিকামস অ্যান আইজিবিটি। এখন কোয়েশ্চেন হচ্ছে এটাকে তুমি অন করবা কিভাবে? আমি দুটো প্রসেস জানতে চাই, একটা হচ্ছে এটাকে অন করার প্রসেসটা, এবং একই সঙ্গে অফ করার প্রসেসটা, কারণ এটা ফুললি কন্ট্রোলেবল সুইচ। সো ফুললি কন্ট্রোলেবল সুইচ মানে হচ্ছে তাকে আমি যেমন গেটের সিগন্যাল দিলে সে যেমন অন হবে, ঠিক একইভাবে গেটের সিগন্যাল দিয়ে আমি আবার তাকে অফ করে দিই। আচ্ছা, তো আপাতত আমরা গেটের সিগন্যালের কথা ভুলে যাই। আগে যেটা করবো সেটা হচ্ছে মিনিমাম যেই সাপ্লাইটুকু দেওয়া লাগবেই সেটা আগে নিই। সেটা কি দেওয়া লাগবে? তুমি যেহেতু এমিটার থেকে ইলেকট্রন এমিট করতে চাও, স্বাভাবিকভাবে তুমি সোর্স বা এমিটারে দিবা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। আর যেহেতু তুমি কালেক্টরের মাধ্যমে তুমি ইলেকট্রন গুলোকে কালেক্ট করতে চাও, তার মানে এখানে দিবা হচ্ছে তুমি পজিটিভ ভোল্টেজ, এটা তোমাকে দিতেই হবে। ওকে, সো এই দুটো ভোল্টেজ আমি দিয়ে দিলাম, মানে সোর্স এবং ড্রেনের মাঝে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো? জি স্যার। আচ্ছা স্যার এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। সো আমি কি করলাম, ড্রেন এবং সোর্সের মাঝে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, সোর্সে হচ্ছে আমি নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিলাম এবং ড্রেনে আমি পজিটিভ দিলাম। তো ফলাফল যেটা হবে, যেহেতু তুমি সোর্সে নেগেটিভ দিচ্ছ, তাহলে কি হচ্ছে, এখানে তো এন প্লাস ছিল, তো এন প্লাস কে তুমি আসলে কি করতেছো, নেগেটিভ ভোল্টেজ দিয়ে তার মধ্যেকার যে ইলেকট্রন গুলো আছে সেগুলোকে আসলে পুশ করতেছো, রাইট? সো যেটা বলা যায় সেটা হচ্ছে যে আমাদের এখানে যে এই প্রথম যে জাংশনটা এনপি, এই জাংশনটা দেখো খেয়াল করে মার্ক করলাম রেড দিয়ে, এই জাংশনটা কিন্তু ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। ওকে, যেহেতু আমি এমিটারে নেগেটিভ দিচ্ছি, এমিটার এখানে এন প্লাস এ কানেক্টেড, সো এন প্লাস এবং পি এই যে জাংশনটা, এটা কিন্তু ফরওয়ার্ড বায়াস। আচ্ছা, একদম নিচে তাকাই, এখানে হচ্ছে কালেক্টর টার্মিনাল ছিল, এটা পি প্লাস, সো পি প্লাসে তুমি পজিটিভ দিচ্ছ, তার মানে এই জাংশনটাও কিন্তু ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই এন প্লাস লেয়ারটা থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, সো ফর দ্য টাইম বিং তুমি অ্যাসিউম করে নাও এন প্লাস লেয়ারটা 9। ফর দ্য টাইম বিং আমি অ্যাসিউম করে নেই এন প্লাস লেয়ারটা 9।
যদি না থাকে তাহলে বলা যায় যে পি প্লাস এবং এন মাইনাস এর যে জাংশনটা, এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি কি দেখলাম? আমি কিন্তু দুটো জাংশন ফরওয়ার্ড বায়াস দেখলাম। একটা হচ্ছে একদম এই যে উপরের এই জাংশনটা এন প্লাস পি এর যে জাংশন সেটা, আর একটা হচ্ছে এই জাংশনটা, নিচের এই জাংশনটা। আচ্ছা, এইখানে একটা জাংশন কিন্তু রিভার্স বায়াস রয়ে গেছে। সেটাকে, সেটা হচ্ছে মাঝের এই পি এন মাইনাস এর জাংশন, এইটা। কেন এটা রিভার্স বায়াস রয়ে গেল? কারণ তুমি এই পি কে দিচ্ছ নেগেটিভ, অলরাইট, এন পাচ্ছে পজিটিভ, অলরাইট, ডেফিনেটলি এর তুলনায় পজিটিভ। কাজে ফলাফল কি? ফলাফল হচ্ছে এই যে মাঝের যে জাংশনটা, এটা কিন্তু রিভার্স বায়াস রয়ে গেল। এটা যদি রিভার্স বায়াস রয়ে যায় তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে অনেকটা এরকম যে তুমি এমিটারে যতই নেগেটিভ ভোল্টেজ দাও না কেন, এখানে ইলেকট্রন গুলো কখনোই এই পাথে ফ্লো করতে পারবে না, এই পাথে ফ্লো করতে পারবে না। কারণ কি? মাঝে একটা ডিপ্রেশন রিজিয়ন রয়ে গেছে, সো এই পাথে তার পক্ষে ফ্লো করা সম্ভব না। ওকে, কিন্তু আমি তো ইলেকট্রন ফ্লো করাবোই, তাই না? কিভাবে করাবো? কন্ট্রোলড ম্যানারে করাবো। কন্ট্রোলড ম্যানারে করানো মানে হচ্ছে এইবার আমি গেটের ইউজটা করব। সো গেটের ইউজ করা যায়। গেট কিভাবে ইউজ করব? গেটে আমরা একটা সাফিসিয়েন্টলি পজিটিভ ভোল্টেজ দিব উইথ রেসপেক্ট টু সোর্স, একটা পজিটিভ ভোল্টেজ দিব উইথ রেসপেক্ট টু সোর্স। যখন তুমি গেটে পজিটিভ ভোল্টেজ দিলা উইথ রেসপেক্ট টু সোর্স, তখন ফলাফলটা কি দাঁড়ায়? ফলাফলটা দাঁড়ায় এরকম। গেটে পজিটিভ দিচ্ছ, গেটের ঠিক সামনে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, এখানে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, এখানেও সিলিকন ডাইঅক্সাইড লেয়ার। আচ্ছা, সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের পরে কি? সিলিকন ডাইঅক্সাইড লেয়ারের পরে হচ্ছে এই পি লেয়ার। মুশকিল হচ্ছে এর ভিতর ইলেকট্রন আগে যাচ্ছিল না। আচ্ছা, দেখি তখন যাওয়ার ব্যবস্থা করা যায় কিনা। তুমি যখন গেটে পজিটিভ দিচ্ছ, তার মানে এই পি এর মধ্যে যদিও মেজরিটি ক্যারিয়ার হোল, কোনো সন্দেহ নাই, বাট এর মধ্যে পি হলেও তার ভিতরে অনেক ইলেকট্রন কিন্তু আছে মাইনরিটি ক্যারিয়ার হিসেবে। বেশ কিছু ইলেকট্রন কিন্তু এখানে রয়ে গেছে, মানে ছড়ানো ছিটানো অবস্থায় আছে, কিন্তু তারা আছে। কি হবে? তুমি যদি সাফিসিয়েন্টলি পজিটিভ ভোল্টেজ দাও গেটে, যেটা কিনা থ্রেশহোল্ড ভোল্টেজের বেশি চ্যানেল ক্রিয়েট করার জন্য, তখন এই ইলেকট্রন যেগুলো কিনা ছড়ানো ছিটানো ছিল পি এর ভিতরে, তারা সব এসে জমা হবে হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়। এই জায়গাটায় জমা হবে, কিন্তু তারা কিন্তু গেটে আবার কালেক্টেড হতে পারবে না। কারণ কি? তাদের সামনে একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার, ইনসুলেটর লেয়ার, কাজে তারা কিন্তু এই লেয়ারটা ক্রস করতে পারে না। ওকে, সো ইলেকট্রন গুলো সবগুলো জমা হয়ে কি করে? একটা চ্যানেলের মতো ফর্ম করে। এই যে চ্যানেলটা ফর্ম করলো, চ্যানেল ফর্ম করলে তখন তোমার জন্য সুবিধা হবে যে এই যে একটু আগে তুমি সোর্সে নেগেটিভ দিয়ে রাখছো, ইলেকট্রন গুলো যাওয়ার কোনো রাস্তা পাচ্ছিল না, কারণ ইলেকট্রন গুলো এই সামনের দিকে আসতে পারতেছিল না। এখন কিন্তু এরা সামনের দিকে এইভাবে আসবে না, তারা একটু ঘুরে আসবে। ঘুরে আসবে মানে হচ্ছে তারা এখন এই যে চ্যানেলটা ক্রিয়েট করলা, এই চ্যানেল হয়ে তারা এই রিজিয়নে প্রবেশ করবে। ঠিক একইভাবে এই পাশ থেকেও চ্যানেল হয়ে তারা এই এন মাইনাস রিজিয়নে প্রবেশ করবে। এইবার আমরা অপোজিট দিকে তাকাই। অপোজিট দিকে হচ্ছে এই যে কালেক্টর টার্মিনাল যেটা, সেটা তুমি তাকে কি দিচ্ছ? তুমি দিচ্ছ তাকে কিন্তু পজিটিভ। ওকে, সো পজিটিভ দেওয়া মানে হচ্ছে এটা তো পি প্লাসে কানেক্টেড, সো সেই পি প্লাসকে যখন পি প্লাসের ভিতরে যে প্রচুর পরিমাণে হোল রয়ে গেছে সেগুলোকে সে রিপেল করবে। সো এই প্রচুর হোল কি করবে? এই এন মাইনাস রিজিয়নে ঢুকে যাবে। আমি কিন্তু ফর দ্য টাইম বিং ধরে নিছি আমি এন প্লাস বলে কোনো লেয়ার এখানে নাই, সো হোলগুলো ডিরেক্ট এন মাইনাস রিজিয়নে ঢুকে যাবে। আচ্ছা, উপর থেকে আসতেছে ইলেকট্রন, নিচে থেকে যাচ্ছে হোল। ফলাফল কি? ইলেকট্রন হোল রিকম্বিনেশন হবে, তার মানে কারেন্ট ফ্লো করবে, ডিভাইসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো শুরু হয়ে যাবে। ওকে, সো আমরা এটাকে একটু দেখতে পারি এইভাবে। আমরা যদি প্লটটা একটু দেখি, এই প্লটটা একটু খেয়াল করো। আমরা গেটে ভোল্টেজ দিচ্ছি ভিজিই, গেটে ভোল্টেজ দিচ্ছি যে এই যে এখানে গেট ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করলাম। গেট ভোল্টেজ অ্যাপ্লাই করলে যেটা হচ্ছে যে আমি যদি ব্লু কালারের প্লটটা দেখি, এখানে এখানে ব্লু কালারের প্লটটা এটা ইন্ডিকেট করা হচ্ছে আইসি, কালেক্টর কারেন্ট, যেটা মানে ডিভাইসের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করে সেটা। দেখো খেয়াল করে, ভোল্টেজ অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরে চ্যানেল ক্রিয়েট হয়। চ্যানেল ক্রিয়েট হওয়ার পরে দেখা যায় আইসিটা ফ্লো করা শুরু করে। এই যে আইসি এখান দিয়ে ব্লু কালারের যেটা, এটা ফ্লো করে এই যেভাবে যাচ্ছে। সো ডিভাইস অন করে দিলাম। ডিভাইস কিভাবে অন হয়, মানে আইজিবিটি কিভাবে অন হয়, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? দেখো স্যার, আপনি বললেন যে সিলিকন ডাইঅক্সাইড তো স্যার ইনসুলেটিং লেয়ার, ওখানে আমি গেট ভোল্টেজ দিলে ওখানে ইলেকট্রন গুলা কিভাবে গ্যাদার করবে? ওটা ভিতর দিয়ে তো ফ্লোই করতেছে না আমার কারেন্ট। ওটা ভিতর দিয়ে ফ্লো করতেছে না, রাইট। ওটা যেটা হয় যে ইলেকট্রন গুলো গ্যাদার করে, মানে কি? তুমি যখন এখানে পজিটিভ ভোল্টেজ দিচ্ছ, ভোল্টেজটা তো সে সেন্স করে, ইলেকট্রিক ফিল্ড তো সে সেন্স করবে। এটা একটা সিলিকন ডাইঅক্সাইড লেয়ার ডেফিনেটলি, কিন্তু সেটা ইলেকট্রিক ফিল্ড সেন্স করতেছে, যেখানে একটা পজিটিভ ফিল্ড আছে এখানে। সো ইলেকট্রন গুলো সেখানে অ্যাট্রাকশন ফিল করতেছে, অ্যাট্রাকশন ফিল করতেছে, সামনে যাচ্ছে, কিন্তু ক্রস করে তারা গেটে কালেক্টেড হতে পারতেছে না। হ্যাঁ, কারণ এখানে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার আছে। সো ইলেকট্রন গুলো এখানে জাস্ট জমে থাকবে, জমে থেকে এখানে চ্যানেলটা তৈরি করবে। তারা ওই ব্যারিয়ারটা ক্রস করতে পারবে না, সিলিকন ডাইঅক্সাইডের ওই পাশে তারা যেতে পারবে না, কিন্তু তারা ওখানে জমে থাকবে। ক্যাপাসিটর যেরকম হয় আর কি, দুইটা প্লেটে চার্জ জমে থাকে না, ঠিক সেরকম। বুঝা গেছে কি? জি স্যার, বুঝেছি। আরেকটা হচ্ছে স্যার, তাহলে এন মাইনাস লেয়ারেও তো স্যার ইলেকট্রন আছে স্যার, ওগুলাও তো তাহলে ওই জায়গায় জড়ো হবে,
কারণ ওখানে তো স্যার SiO2 এর দিক দিয়ে তো স্যার হ্যাঁ হ্যাঁ জমা হতে পারে, জমা হয়ে ওখানে তো আর কোনো মানে বাড়তি কোনো বেনিফিট তো সে পাচ্ছে না। হ্যাঁ জমা হতেই পারে, তাতে তো কোনো বাড়তি বেনিফিট পাচ্ছে না। তোমার যে প্রবলেমটা হচ্ছিল যে এই পি লেয়ারটা, মাঝের এই পি লেয়ারটা সে ক্রস করতে পারতেছিল না, কারণ এখানে একটা ডিপ্রেশন রিজিয়ন ফর্ম করে গেছিল। কিন্তু এখন চ্যানেলটা তৈরি হয়ে যাওয়ার কারণে সে এই ডিপ্রেশন রিজিয়নের মধ্যে একটা ছিদ্র করে ফেললো, বেসিক্যালি ছিদ্র করে সে পাশ দিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ মানে ওইটা তুমি এন মাইনাস এর ইলেকট্রন সে ডাকে, ডেফিনেটলি তাদেরকে কাছে নিচ্ছে, কিন্তু বাড়তি কোনো বেনিফিট নেই ওখানে। আচ্ছা এখন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা তো এই অন প্রসেসটা দেখলাম, অন প্রসেসটার পরে এখন আমরা তাকে অফ করতে চাচ্ছি। আচ্ছা অফ করব, অফ করার আগে একটু একটা বিষয় একটু ক্ল্যারিফাই করি। সেটা হচ্ছে এই যে ইলেকট্রন যেটা কিনা এন প্লাস থেকে চ্যানেল হয়ে এন মাইনাস রিজিয়নে ঢুকলো, এই ইলেকট্রনের সংখ্যাটা কিরকম? এন প্লাস যদিও দেখা যাচ্ছে হেভিলি ডোপড এবং তাকে তুমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছ, সাফিসিয়েন্টলি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছ, প্রচুর পরিমাণে ইলেকট্রন কিন্তু এখানে সে পুশ করতেছে চ্যানেল দিয়ে, কিন্তু চ্যানেল তো আসলে এই ইলেকট্রনের ফ্লোটাকে কন্ট্রোল করে, রাইট? সো এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি ইলেকট্রন যেতে পারবে না, যতই পুশ করো না কেন। অনেকটা পানির ট্যাপের মতো, ট্যাপটা দিয়ে তুমি যেমন ফ্লোটাকে কন্ট্রোল করো, ঠিক এভাবে চ্যানেলটা দিয়ে আমি ইলেকট্রনের ফ্লোটাকে কন্ট্রোল করতেছি। এবং এই ইলেকট্রনের ফ্লোটা কন্ট্রোল করলে আমি জাস্ট কিছু নিউমেরিক্যাল ভ্যালু বসাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। বুঝতেই পারতেছো আমি যখন বলি 100 ইলেকট্রন, দ্যাট ডাজন্ট মিনস 100 ইলেকট্রনস, এটা কখনোই তা না, ঠিক আছে? জাস্ট আমি পড়া বোঝানোর জন্য এরকম কিছু নিউমেরিক্যাল ভ্যালু আনতেছি যাতে আমি পড়াটা বুঝতে পারি। তো আমি ধরে নিচ্ছি 100 ইলেকট্রনস সামহাউ এই চ্যানেল দিয়ে পুশ করে আমি এন মাইনাস রিজিয়নে পাঠিয়ে দিলাম। আচ্ছা তুমি আদার এন্ডে কালেক্টরে যখন পজিটিভ ভোল্টেজ দিচ্ছ তখন কি হচ্ছে, এটা কিন্তু পি প্লাস, খেয়াল করো, এবং ওর সামনে কিন্তু কোনো চ্যানেল নাই। পি প্লাস কিন্তু অবাধে প্রচুর পরিমাণে হোল এই এন মাইনাস রিজিয়নে ইনজেক্ট করে দিচ্ছে। এই জাংশনটা কিন্তু ফরওয়ার্ড বায়াস ছিল প্রথম থেকেই, সো সে প্রচুর পরিমাণে হোল এন মাইনাস রিজিয়নে ইনজেক্ট করে দিচ্ছে। সেই হোলের সংখ্যাটা কিরকম? হোলের সংখ্যাটা এরকম হতে পারে, হোলের সংখ্যাটা ধরে নিচ্ছি আমি 500। তার মানে 500 হচ্ছে হোল আর 100 হচ্ছে ইলেকট্রন। আচ্ছা এখন তুমি ডিভাইসটাকে অফ করতে চাচ্ছ, তোমার ডিভাইসটা অফ করার প্রিন্সিপাল কি আসলে, তুমি কিভাবে অফ করবা? অ্যাজ ইউজুয়াল তুমি গেটের দিকে তাকাবা, কারণ গেটটাই তোমার কন্ট্রোল টার্মিনাল। গেটে তুমি ভোল্টেজটা কি করবা? থ্রেশহোল্ডের নিচে নামায় নিয়ে আসো, জিরো করে দাও, ওকে? স্বাভাবিকভাবেই চ্যানেলটা ভ্যানিশ হয়ে গেল। তুমি যখন গেটে ভোল্টেজ জিরো করে দিচ্ছ তখন কি ইলেকট্রন গুলো আর কোনো রকম অ্যাট্রাকশন ফিল করতেছে না ওই সিলিকন ডাই অক্সাইড লেয়ারের কাছাকাছি থাকার, তারা কি করবে? আস্তে করে নিচে পি লেয়ারের মধ্যে চলে আসবে। তার মানে চ্যানেলটা ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ চ্যানেলটা স্লোলি ভ্যানিশ হবে, এত কুইকলি ভ্যানিশ হবে না, স্লোলি ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা কিন্তু মুশকিল হচ্ছে যে এই যে 500 হোল তুমি এখানে ইনজেক্ট করে দিছো, এই 500 হোলকে তো রিকম্বাইন করতে দিতে হবে। 500 হোল রিকম্বাইন করতে একটু সময় লেগে যায়, এবং যতক্ষণ না রিকম্বাইন করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপ কন্টিনিউ করে। এই চ্যানেলটাও কিন্তু পুরোপুরি ভ্যানিশ হতে পারে না। এখানে যে চ্যানেলটা, বাইরে যে চ্যানেলটা, এই যে এমিটার সোর্সের যে ভোল্টেজ সোর্স, এটা হয়ে এই যে পুরো লুপটা, এই পুরো লুপটার মধ্যে ততক্ষণই কারেন্ট ফ্লো করবে যতক্ষণ পর্যন্ত না এই 500 হোল পুরোপুরি রিকম্বাইন করে ফেলবে 500 ইলেকট্রনের সাথে। মুশকিলটা কোথায়? 500 ইলেকট্রন কিন্তু তুমি ইনজেক্ট করো নাই, তুমি ইনজেক্ট করছো কিন্তু 100 ইলেকট্রনস। ওকে, তোমার ওই চ্যানেলটা কন্ট্রোল করে 100 ইলেকট্রনস ইনজেক্ট করাইছে। এখন তাহলে কি করা যায়? 500 হোল কি করবে জানো? 500 হোল এখন ইলেকট্রন খুঁজতে থাকবে। এই যে এটা এন মাইনাস লেয়ার, এখানে যেটা লেয়ারটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এন মাইনাস লেয়ার। এই যে এন মাইনাস লেয়ার, এই এন মাইনাস লেয়ারের সব জায়গাতে কিন্তু ইলেকট্রন আছে, বাট ছড়ানো ছিটানো। তাদেরকে খুঁজে খুঁজে বের করে এই 500 হোল একটা সময় পুরোপুরি রিকম্বাইন করবে। তার মানে ডিভাইসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে যতক্ষণ না এই পুরোপুরি রিকম্বিনেশন প্রসেসটা শেষ হয়। তো এই রিকম্বিনেশন প্রসেস যদি শেষ হতে সময় লাগে, তার মানে কারেন্ট ফ্লো বেশ খানিকক্ষণ চলবে। কাজে দেখো খেয়াল করে, আমি এখানে ভোল্টেজ, গেটের ভোল্টেজটাকে জিরো করে দিচ্ছি, বাট কারেন্টটা চট করে কিন্তু এভাবে জিরো হয়নি। কারেন্টটা যেটা হচ্ছে, তুমি যদি ব্লু কালারটা খেয়াল করো, কারেন্টটা এই টেইল, এখানে একটা টেইল ক্রিয়েট করে, বেশ খানিকটা পরে যে সে কিন্তু জিরো হয়। এই যে ব্লু কালার, এই যে বেশ খানিকটা পরে যে কারেন্টটা জিরো হচ্ছে, এটাকে বলা হচ্ছে টেইলিং অফ কালেক্টর কারেন্ট। টেইলিং ব্যাপারটা তাহলে কি? টেইলিং ব্যাপারটা হচ্ছে এই যে তুমি প্রচুর পরিমাণে হোল ইনজেক্ট করে দিচ্ছ, বাট তাদের সঙ্গে রিকম্বাইন করার জন্য ইনস্ট্যান্ট সেই মোমেন্টে এতগুলো ইলেকট্রন ছিল না। সো সেই ইলেকট্রন খুঁজতেছে এবং খুঁজে খুঁজে ইভেন্চুয়ালি রিকম্বাইন করতেছে। সো শেষ পর্যন্ত সে ডেফিনেটলি কারেন্ট জিরো হবে, বাট দ্যাট উইল টেক সাম টাইম। সো এই আইসিটা বেশ খানিকটা পরে যে জিরো হয়, সো এটাকে বলা হচ্ছে টেইলিং। লেজ একটা ক্যাঙ্গারু লেজের মতো, জাস্ট একটা বেশ খানিকটা সময় জুড়ে এই একটা আইসি ফ্লো করে এখানে। তো এই যে মানে বেশ খানিকটা সময় জুড়ে ফ্লো করলো, এর ফলাফলটা কি? এর ফলাফলটা যেটা হলো সেটা হচ্ছে সুইচিং লসটা কিন্তু একটু বেড়ে গেল। খেয়াল করো, আমি কিন্তু চাচ্ছিলাম যে সুইচিং ট্রানজিশনটা যেন একটু ফাস্ট হয়, কিন্তু যদি বেশ খানিকটা সময় জুড়ে এই আইসিটা ফ্লো করে, তার মানে দাঁড়াচ্ছে
যে সুইচিং লসটা কিন্তু খানিকটা হলেও বেড়ে যাবে। এখানে তুমি যখন আইজিবিটি প্রিপারেশনে গেছো বা আইজিবিটি যখন তৈরি করছো তখন কিন্তু আমরা ডিজাইনই করছি এইভাবে যে এর ইনপুট ক্যারেক্টারিস্টিক্স হবে মসফেটের মতো, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে আমরা এখানে সিলিকন ডাই অক্সাইডের একটা লেয়ার তৈরি করে ইনপুট টার্মিনালটা ছিল গেট, সো গেটের সামনে এসে দেখতে পাচ্ছি ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট, সো সুইচিংটা ফাস্ট হওয়া উচিত এবং ইনপুট কারেন্টটা 0 হওয়া উচিত, সেই বেনিফিটটা আমরা এখানে পাচ্ছি। আর একটা হচ্ছে যে তুমি যেহেতু এখানে একটা অনেকগুলো লেয়ার এবং এনপিএন একটা ট্রানজিস্টরের মতো একটা লুক আমরা ভিতরে দিলাম, সো ফলাফল যেটা হচ্ছে যে এর ভিতরে হোল এবং ইলেকট্রন দুটাই আসলে এখানে এসে রিকম্বাইন করে, এই যে এই জায়গাটাতে রিকম্বাইন করে, এবং রিকম্বাইন করার কারণে কি হয়, প্রচুর হোল প্রচুর ইলেকট্রন এই এন মাইনাস লেয়ারে থাকার কারণে এই যে লেয়ারটা এন মাইনাস যে লেয়ারটা এর রেজিস্ট্যান্সটা কমে যায়, যেটা কিনা একটা টার্গেট ছিল আমার কিন্তু টার্গেট ছিল এমিটার এবং সোর্সের মধ্যে, সরি এমিটার এবং কালেক্টরের মধ্যে যে লেয়ার গুলো এদের রেজিস্ট্যান্সটা যেন কমে যায়, যাতে করে আমি ভিসি যখন ক্যালকুলেট করব সেই ভোল্টেজ ড্রপটা যেন কম হয়, এবং এই টার্গেট কিন্তু আমার এখানে ফুলফিল হচ্ছে। আমি প্রচুর হোল ইলেকট্রন এখানে ইনজেক্ট করে এই পুরো লেয়ারটার রেজিস্ট্যান্স আমি কমাই দিচ্ছি, কারণ প্রচুর ফ্রি ক্যারিয়ার থাকা মানে হচ্ছে তার রেজিস্ট্যান্স কমে যাওয়া। হ্যাঁ, কিন্তু সবকিছু করার পরেও একটা সমস্যা রয়েই যাচ্ছে, সেটা হচ্ছে এই যে তোমার টেইলিং কারেন্টটা বেশ খানিকটা সময় লাগে এই 500 হোলকে রিকম্বাইন করতে। এখন আমি নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেই এন প্লাস লেয়ারটার কথা আমি বারবারই বাদ দিয়ে আসছি, এখন সেই এন প্লাস লেয়ারটাকে ইনক্লুড করবো এবং দেখবো তার বেনিফিট কি। সো এন প্লাস লেয়ারটা যদি থাকে তখন কি ঘটে, আর যদি না থাকে তখন কি ঘটে, এটা তো মাত্র দেখলাম। যদি থাকে তখন কি ঘটে, তুমি 500 হোল এখানে ঢুকাই দিচ্ছ, এই লেয়ারে ঢুকাই দিচ্ছ, ওকে। এখন তোমার এখানে এন প্লাস আছে, এন প্লাস মানে কি, প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন আছে এখানে, কাজে 500 ইলেকট্রন সরি 500 হোল যেটা কিনা পি প্লাস থেকে চলে আসছে তাকে রিকম্বাইন করে হ্যাঁ কুইকলি কারেন্ট ফ্লোটাকে 0 করা কোনো ব্যাপারই না যদি এন প্লাস থাকে, কারণ এন প্লাস ওই বাড়তি 500কে রিকম্বাইন করার জন্য এক্সট্রা যে 400 লাগে, 100 তো উপর থেকে আসছে, আর এক্সট্রা যে 400 লাগে সে ইনস্ট্যান্ট দিয়ে দিবে, কারণ সেটা এন প্লাস, সে স্ট্রেট অ্যাওয়ে তাকে ওই 400 দিয়ে দিবে। তো ফলাফল হচ্ছে এই টেলিং কারেন্টটা যেটা কিন্তু আমরা দেখতে পেলাম যে বেশ খানিকটা পরে যে কারেন্টটা 0 হচ্ছে, এইটা কিন্তু চট করে এখানে এসে 0 হয়ে যাবে, এটা মানে দীর্ঘায়িত হবে না। তো এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে আমরা যদি এই লেয়ারটাকে অ্যাড করি, এই যে এন প্লাস লেয়ারটাকে অ্যাড করি, এই লেয়ারটার একটা নাম হচ্ছে বাফার লেয়ার, ওকে, আমরা এখানে মার্ক করা আছে দিস ইজ বাফার লেয়ার, ওকে। সো এই বাফার লেয়ারটা যদি অ্যাড করি তাহলে টেলিং কারেন্টটা ছোট হয়ে যাবে, টেলিং বলে কোনো কিছু থাকবে না, এন্ড সুইচিং উইল বি ফাস্টার, ওকে। সো সুইচিং ফাস্টার হওয়া মানে সুইচিং লসটা কিন্তু কমে যাওয়া, আর একই সঙ্গে কন্ডাকশন লসও কিন্তু কম হবে। তুমি যখন এন প্লাস অ্যাড করতেছো তার মানে প্রচুর ফ্রি ক্যারিয়ার তুমি এখানে অ্যাড করে দিচ্ছ, তো ক্যারিয়ার অ্যাড করে দেওয়া মানে কি রেজিস্ট্যান্স কমে যাওয়া, সো এর কন্ডাকশন লসটাও কম হবে। সো এটা একটা বেনিফিট এই বাফার লেয়ার অ্যাড করার। এবং বাফার লেয়ার যখন আমরা অ্যাড করি তখন ওই ধরনের আইজিবিটিকে বলা হয় পাঞ্চ থ্রু আইজিবিটি, যেই আইজিবিটিতে এন প্লাস এর এই বাফার লেয়ারটা থাকে তাকে আমরা বলি পাঞ্চ থ্রু আইজিবিটি, আর যদি এটা অ্যাবসেন্ট থাকে তখন আমি তাকে বলবো নন পাঞ্চ থ্রু আইজিবিটি, ওকে। সো তাহলে আইজিবিটি আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের, একটা হচ্ছে তার মধ্যে বাফার লেয়ার থাকতে পারে এন্ড দ্যাট উইল ইভেন্চুয়ালি হেল্প দ্য সুইচিং প্রসেস as well as conduction process, conduction লসটা কমে আসবে, সুইচিং লসটাও কমে আসবে, but if it is absent then we call it an NPT IGBT, ওকে। সো দুই ধরনের আইজিবিটি মার্কেটে থাকতে পারে। আমরা একদম শেষে চলে আসছি, আমরা একটু কম্পারিজন করব বিজেটি মসফেট এবং আইজিবিটির। তো বিজেটি এবং মসফেটের যে ফিচারগুলো ছিল, অ্যাডভান্টেজেস ফিচারগুলো ছিল, সেগুলো কম্বাইন করে আসলে আইজিবিটি তৈরি হলো। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আইজিবিটি একটু মিডিয়াম পারফরমেন্স করে এই জন্য যে আসলে সে বিজেটি আর মসফেটের মাঝামাঝি একটা কিছু, তো সেই কারণে সে মিডিয়াম একটা পারফরমেন্স কোনো প্যারামিটারে শো করে। যেমন অন স্টেট ভোল্টেজ ড্রপের দিকে আমরা যদি তাকাই, অন স্টেট ভোল্টেজ ড্রপটা দেখা যাচ্ছে যে বিজেটিতে খুবই কম, 0.2 ভোল্টের মতো, মসফেটে 1 ভোল্ট বা তারও কিছু বেশি, আর আইজিবিটিতে হচ্ছে 0.56 এরকম একটা কিছু, তো মিডিয়াম একটা ভোল্টেজ ড্রপ এখানে হয় আর কি। কিন্তু তুমি যদি কারেন্ট রেটিং ভোল্টেজ রেটিং গুলো দেখো, দেখা যাচ্ছে আইজিবিটিতে কিন্তু কারেন্ট রেটিং ভোল্টেজ রেটিং একটু বেশি দেখাচ্ছে, নট নেসেসারিলি এটা সবসময় বেশি হবে। তবে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যখন মার্কেটে আইজিবিটি চলে আসলো, আইজিবিটির এত বেশি অ্যাডভান্টেজ ইন কম্পারিজন টু বিজেটি এন্ড মসফেট that most of the people, most of the manufacturers, they actually preferred IGBT in comparison to BJT and MOSFET, okay. So whatever circuits they were designing, they were actually choosing IGBT to design those circuits, okay. যে কোনো রকম সার্কিট, যেমন ইনভার্টার সার্কিট, সেই ইনভার্টার সার্কিট তৈরি করবে, তার মাথায় আসছে তিনটা অপশন, BJT, MOSFET, IGBT. Why should I go for BJT or MOSFET? I should go for IGBT because it's already there. মার্কেটে না থাকলে সেটা আলাদা কথা ছিল। So because of these advantages of IGBT, অ্যাডভান্টেজ গুলো অনেকবার বলা হচ্ছে,
So we actually prefer, I mean, the manufacturers actually prefer IGBT. Okay, and that's why most of the ongoing researches are IGBT centric. Okay, most of the researchers. So they try to develop the ratings of IGBT. Okay, and in future we will find IGBTs at a very large ratings. Say for example, kilovolt আমি যদি চিন্তা করি 15 কিলোভোল্ট বা এরকম কোন একটা রেঞ্জে IGBT কাজ করবে, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। এন্ড কিলো অ্যাম্পসের ক্ষেত্রে দেখা যাবে যে ওইটা আরো রেঞ্জটা বেড়ে যাচ্ছে, কারণ যেটাতে তুমি বেনিফিট পাচ্ছ স্বাভাবিকভাবে মার্কেট সেটা নিয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। সো এটা দিনকে দিন ডেভেলপ করবে ইন কম্পারিজন টু ওল্ড টেকনোলজিস লাইক বিজেটি এন্ড মসফেট। সো এক্সাম্পল অ্যাপ্লিকেশনস যদি একটু দেখি আমরা, মোটামুটি এর অ্যাপ্লিকেশন সব জায়গাতে। আমরা কিছু অ্যাপ্লিকেশন এখানে ইনক্লুড করলাম, স্টার্টিং ফ্রম মোটর ড্রাইভস, উই হ্যাভ টকড অ্যাবাউট ইউপিএস, সোলার ইনভার্টার, ইন্ডাকটিভ কুকিং। ওকে, ইন্ডাকশন কুকার যারা ইউজ করো তারা। সো এই সব কিছুতে দেখা যাচ্ছে আমরা আইজিবিটিটা ব্যবহার করি। সো এই হচ্ছে আমাদের আইজিবিটি। আমাদের এই টপিকটা আসলে শেষ, পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসেস and uncontrolled switches and fully controlled switches। এই টপিকটা মোটামুটি আমরা এখানে শেষ করলাম। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে চলে যাব হচ্ছে হাফ কন্ট্রোল ডিভাইস, যেটা কিনা আমরা অনেক বেশি ডিসকাস করতে চাই, এসসিআর, ট্রায়াক, ওইসবে। তো তোমাদের কোয়েশ্চেন আছে কিনা এটাতে আজকে ক্লাস নিয়ে কোনো? স্যার আমরা তো ভিএলএসআই যখন সেমিকন্ডাক্টরের ইয়া করতাম স্যার, তখন তো স্যার ইনভার্টারটা সিমস দিয়ে ডিজাইন করতাম। হ্যাঁ হ্যাঁ, তা আমরা তো স্যার শিখে আসছি সবসময় ওইগুলা দিয়ে ইনভার্টার ডিজাইন করা, গেট ডিজাইন করা, তাহলে স্যার আইজিবিটিটা শিখিনি। আচ্ছা কিন্তু স্যার প্রেজেন্ট স্যার আপনি বললেন যে এটাই ফিউচার, তাহলে স্যার আমাদেরকে এটা কেন দেখানো হলো না? আচ্ছা, গুড কোয়েশ্চেন। তুমি সিমস যেটা শিখাচ্ছো সেটা আসলে লজিক সার্কিট। তো আমরা এখানে লজিক সার্কিট নিয়ে কাজ করতেছি না। ওই ইনভার্টারটা আসলে লজিক ইনভার্টার, লজিক 1 এন্ড লজিক 0। আর এটা এই ইনভার্টারটা আসলে ভিন্ন, এটা হচ্ছে তোমার ডিসি কে এসি তে কনভার্ট করে। সো এটা পাওয়ার সার্কিট। তো এটা বেসিক তফাৎটা এই জায়গাটাতে। জি স্যার। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? স্যার ওই যে আইজিবিটির স্যার একটা ইয়া যে দেখাইলেন স্যার, ওখানে ওই লেয়ারটাতে n প্লাস আর n মাইনাস স্যার ছিল, ওই জায়গাটা কি স্যার একটু দেখানো যাবে? হ্যাঁ, এই জায়গাটাতে। হ্যাঁ বল। জি স্যার, এখানে এই যে n প্লাস আর n মাইনাস, এটা স্যার পুরাটা মিলে স্যার একটা নরমাল জাস্ট n চ্যানেল হয়ে গেল না স্যার? এই যে এরকম জিনিসটা স্যার কিভাবে বসাচ্ছে? ও না না না, পুরোটা মিলে n মাইনাস, পুরোটা মিলে n হলো না। না, পুরোটা মিলে n হয় না। এটা তোমার ফ্যাব্রিকেশনের সময় যে লেয়ারগুলো ফর্ম করা হয় 1 বাই 1, তো এই n প্লাস লেয়ারটা থাকতে পারে না থাকতে পারে, সেটা প্রথমেই বলে নিচ্ছি আমি। যে n প্লাস লেয়ারটা যদি থাকে তখন আমি সেটাকে বলবো পাঞ্চ থ্রু আইজিবিটি, যদি না থাকে সেক্ষেত্রে আমি তাকে বলবো নন পাঞ্চ থ্রু আইজিবিটি। সেটা মানে এটা নট নেসেসারি এটা সবসময় থাকবে, না থাকতে পারে এটা, কিন্তু এটা না থাকলেও এটা আইজিবিটি, কারণ তুমি লাস্টে p প্লাস লেয়ার অ্যাড করে দিছো। সো ডেফিনেটলি দিস ইজ অ্যান আইজিবিটি, বুঝছো? কিন্তু এটা n প্লাস লেয়ারটা তো স্যার আমরা হচ্ছে ওই যে মানে টেলিং যে ইফেক্টটা আছে ওইটা কম ইয়া করার জন্য স্যার ব্যবহার করতেছি। তো মানে আমাদের তো স্যার n প্লাস লেয়ারটা তো দরকার, মানে এটা না দিলে স্যার এটা কি মানে আমি একটা ডিফেক্ট वाला জিনিসটা কেন আমরা ইউজ করব? খরচটা একটু কমে যায়, খরচটা একটু কমে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। লস তোমার যদি এমন হয় যে তুমি 50 হার্জ এ সুইচিং করবা, সো 50 হার্জ এ সুইচিং হলে নট নেসেসারিলি তোমাকে পাঞ্চ থ্রু আইজিবিটি ইউজ করতে হবে, তুমি নরমাল নন পাঞ্চ থ্রু ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন হাই ফ্রিকোয়েন্সি সুইচিং এ যাবো তখন তো সুইচিং লস ইম্পর্টেন্ট আমার জন্য, তখন আমি পিটি আইজিবিটি তে যাবো। এই জন্য দুটো অপশনই ওপেন রাখছে। বুঝতে পারছি। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? স্যার আমরা স্যার পজিটিভটা যদি অল্প কিছু টাইমের জন্য দেই, তাও কি স্যার এরকম মানে এত বেশি ইয়া ফ্লো করবে? এটা তো আসলে আমরা অল্প কিছু সময়ের জন্য দেই না। বাইরের সার্কিটটা কিন্তু পাওয়ার সার্কিট। তোমার যে বাইরের সার্কিট সোর্স ড্রেইন, ওটা কিন্তু আসলে পাওয়ার সার্কিট, ওখানে কিন্তু লোড কানেক্টেড থাকে। এটা অল্প কিছু সময়ের জন্য দেওয়া হয় না। ইভেন্চুয়ালি তুমি কাউন্ট করবে যে তোমার হচ্ছে যে মানে অফ যখন হবে, আমি তো 500 জাস্ট একটা ভ্যালু দিচ্ছি, আসলে নট নেসেসারি 500, এটা হয়তো 150 বা 200 বা এই টাইপের কিছু আমি মানে এক্সট্রিম কন্ডিশন দেখাচ্ছি আসলে, বুঝতে পারছো? আমি যখন কোন একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে, এক্সাম্পলটা ইচ্ছা করে একটু এক্সট্রিম দেখাচ্ছি কেন, কারণ যাতে তোমার প্রবলেমটা বুঝতে সুবিধা হয়। সবসময় যে প্রবলেমটা এত সিভিয়ার ব্যাপারটা তা না। আর ওটা একটা পাওয়ার সার্কিট, বাইরের সার্কিটে একটা লোড কানেক্টেড থাকবে, সোর্স ড্রেইন যেখানে সার্কিটটা কমপ্লিট হয়, কমপ্লিটের তো একটা লোড কানেক্ট থাকে। তুমি জাস্ট এটাকে অন অফ করতেছো আসলে গেটে ভোল্টেজ দিয়ে, গেটে যতক্ষণ ভোল্টেজ দিয়ে রাখবে সে অন, যদি সাফিসিয়েন্ট ভোল্টেজ দাও গেটে ভোল্টেজ সরায় নিচ্ছ, সে অফ। আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার অন্য টপিক নিয়ে একটা প্রশ্ন ছিল। সুপ্রিয়া, হ্যাঁ বলো। স্যার আমরা তো সবগুলো ইকুইপমেন্টস এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট ইউজ করেছি স্যার। রাইট।
স্যার আমার ডিপ্লেশন টাইপ ইউজ করলে ঝামেলা কি হতো? আচ্ছা, তোমার ডিপ্রেশন টাইপ ইউজ করলে ঝামেলা হতো না, কিন্তু আমাদের যেটা হয় যে লজিক সার্কিট গুলো থেকে আমরা নরমালি তো যে ভোল্টেজটা পাই, আমরা তো এখানে যে তুমি সুইচটাকে অন অফ করবা কি দিয়ে, আসলে সুইচটাকে অন অফ করবা তো একটা সাপ্লাই ভোল্টেজ দিয়ে, তাই না? সো মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় যে লজিক সাপ্লাই আমরা যেগুলো তোমার ট্রিগারিং পালস প্রডিউস করার জন্য ইউজ করি, অথবা যে ডিভাইস গুলো তোমার ট্রিগারিং পালস তৈরি করে যেমন ইউজেটি বা আদার ডিভাইসেস, তারা আসলে পজিটিভ পালস তৈরি করে। সো পজিটিভ পালস যদি তৈরি করে, পজিটিভ পালস দিলে চ্যানেল তৈরি হবে, আদারওয়াইজ চ্যানেল তৈরি হবে না। ডিপ্লেশন টাইপের যেটা হয়, তুমি ইউজুয়ালি নেগেটিভ ভোল্টেজ দাও, নেগেটিভ ভোল্টেজ দিয়ে একটা তৈরি চ্যানেলকে তুমি মানে কি করো, ভ্যানিশ করে দাও। ডিপ্লেশন টাইপে ডিপ্লেটেড অফ ক্যারিয়ার করে ফেলো। তো যেহেতু আমরা ইউজুয়ালি পজিটিভ গেট সিগন্যাল নিয়ে কাজ করি, সেই কারণে আমরা ওই এনহ্যান্সমেন্ট টাইপটাতেই প্রেফার করি। হ্যাঁ, শুক্রিয়া। বুঝেছি। ঠিক আছে, আচ্ছা আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। ফার্দার কোনো কোয়েরিজ থাকলে আমাকে জানাতে পারো, গুগল ক্লাসরুমে বলতে পারো, দরকার হলে আমরা পরবর্তীতে ডিসকাশনে যাব। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে ওই পরের টপিকটা শুরু করবো, এসসিআর নিয়ে ডিসকাশনসে যাব। আমাদের থিওরি তো আসলে খানিকটা পিছিয়ে থাকে ল্যাবের থেকে, ল্যাবে এসসিআর নিয়ে ডিসকাশনস হয়ে গেছে অথবা হবে খুব শিগগিরই। আর একটা হচ্ছে যে আমরা নেক্সট উইকে একটা কুইজ নিব, এটা আমি আগে বলে রাখলাম। তবে কুইজটা হচ্ছে যে আমরা ক্লাস আওয়ারেই নিয়ে নিব, এবং কুইজটা এই যে তোমরা যে পারফরম্যান্স টেস্ট দিলা অনেকটা এই ধরনেরই হবে। সো এমন যদি হয় যে কুইজের মধ্যে কিছু কন্টেন্ট আগের ক্লাস থেকে আসছে, তখন আমি রেকর্ডেড লেকচার আগেই আপলোড করে দিব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর যদি ম্যাক্সিমাম কেসে যেটা হয়, এটা গত সেমিস্টার আমরা করে আসছি ফেস টু ফেস ক্লাসে, বা অন্যান্য সেমিস্টার আমরা করি, সেটা হচ্ছে ক্লাসে যেটা পড়াচ্ছি তার বেসিসেই কুইজ হয়ে যায়। সো তোমার এখানে কোনো হোমওয়ার্ক থাকে না, তুমি ক্লাসটা প্রপারলি অ্যাটেন্ড করলে তুমি কুইজ অ্যাটেন্ড করতে পারবা, কোনো সমস্যা হবে না। এবং কুইজটা খুব শর্ট হবে, এই যে জাস্ট পারফরম্যান্স টেস্ট যেভাবে দিলা অনেকটা ওই ধরনেরই, কাজে আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তোমাদের। তো আমরা এখানে শেষ করি তাহলে। তোমাদের যদি আর কোনো কোয়েরিজ না থাকে, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা বলবো। তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।